friends, this is Kalyan and welcome to our YouTube channel Kalyan Teaching Center. আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর দ্য রিডল গল্পটির অ্যাক্টিভিটির প্রশ্নোত্তরগুলো সলভ করব। পার্ট 1 এ আমরা টেক্সটটিকে আমরা আলোচনা করেছি, বাংলা লাইন বাই লাইন আমরা আলোচনা করে পড়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটি দেখতে পাবে। তো চলো আজকের পার্ট 2 শুরু করা যাক। তো অ্যাক্টিভিটি 1 এ বলা, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের এই তালিকাগুলো যা আছে এর থেকে সঠিক উত্তরটিকে আমাদের বেছে নিতে হবে, ঠিক আছে? এই যেখানে 3টা করে অপশন দেওয়া, এই 3টা অপশন থেকে আমাদেরকে সঠিক যেটা সেটাকে বেছে নিতে হবে। এ নাম্বারে দেওয়া, এম্পিরার আকবর ওয়াজ ওয়াকিং। সম্রাট আকবর হাঁটছিলেন। এম্পিরার আকবর ওয়াজ ওয়াকিং, ওয়াকিং মানে হাঁটছিলেন। সম্রাট আকবর হাঁটছিলেন, কোথায় হাঁটছিলেন? ইন হিজ প্যালেস, তার প্যালেস অর্থাৎ তার দুর্গে। ইন দ্য রয়্যাল গার্ডেন, তার সেই বিশাল যে বাগান, গার্ডেন অর্থাৎ তার যে বাগান, বিশাল বাগান, সেই বাগানে হাঁটছিলেন। নাকি ইন দ্য হাউস অফ বীরবল, নাকি বীরবলের বাড়িতে। তাহলে সম্রাট আকবর কোথায় হাঁটছিলেন? ইন দ্য রয়্যাল গার্ডেন, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা উত্তর। বি নম্বরে বলা, বীরবল ওয়াজ আকবরস। বীরবল আকবরের ছিলেন। আকবরস মানে আকবরের, ওয়াজ মানে ছিলেন। তাহলে বীরবল আকবরের ছিলেন। আকবরের কে ছিলেন? মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার, আর আছে রাইভাল। তাহলে মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার মানে সব থেকে বিশ্বস্ত মন্ত্রী, মিনিস্টার মানে মন্ত্রী। গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার মানে লোভী এবং অবিশ্বস্ত মন্ত্রী। এবং রাইভাল, রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী। বোঝা গেল? যে সম্রাট আকবরের বিরোধিতা করে, বিরোধিতা মানে যে বিরোধিতা করে তাকে রাইভাল বলা হয় ইংরেজিতে। তাহলে বীরবল কে ছিলেন? সম্রাট আকবরের বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, নাকি অবিশ্বস্ত এবং লোভী মন্ত্রী ছিলেন, নাকি প্রতিদ্বন্দ্বী ছিলেন, রাইভাল ছিলেন? তাহলে 1 নম্বরটা হবে মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। সি নম্বরে বলা, দ্য এম্পিরার ওয়াজ, সম্রাট ছিলেন কীরকম ছিলেন? হ্যাপি ছিলেন, কাম ছিলেন, নাকি ওয়ারিড ছিলেন? হ্যাপি মানে আনন্দিত, কাম মানে শান্ত, এবং ওয়ারিড মানে চিন্তিত। তাহলে ওয়ারিড হবে 3 নম্বরটা। ডি নম্বরে বলা, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ, মানে পৃথিবীতে অবস্থিত সব থেকে দ্রুততম বস্তু হলো দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন। বুললক কার্ট মানে গরুর গাড়ি, নাকি হর্স মানে ঘোড়া? তাহলে দ্য হিউম্যান মাইন্ড 1 নম্বরটা হবে। দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই, প্রতিবেশীটি বুদ্ধি দ্বারা পরাজিত হয়েছিল। কার দ্বারা? দেখো, আউটউইটেড মানে বুদ্ধি দ্বারা পরাজিত হওয়া, ঠকে যাওয়া, এক কথায় ঠকে যাওয়া। তাহলে দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই, সে প্রতিবেশীটি, নেইবার মানে প্রতিবেশী, কার দ্বারা ঠকেছিল? কে তাকে ঠকিয়েছিল? কে তাকে পরাজিত করেছিল? আকবর পরাজিত করেছিল, বীরবল পরাজিত করেছিল, নাকি দ্য নেইবার্স ফ্রেন্ড, নাকি সেই প্রতিবেশীর বন্ধু? তাহলে উত্তর হবে 2 নম্বরটা, বীরবল। দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই বীরবল। বোঝা গেল? অ্যাক্টিভিটি 2 এ বলা, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড ফলস, হুইচ আর ফলস। মানে এই নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ট্রু অর্থাৎ সত্য এবং কোনটা ফলস অর্থাৎ মিথ্যে। শুধু সত্য এবং মিথ্যে বের করলেই চলবে না। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। প্রত্যেকটা উত্তরের জন্য, অর্থাৎ কেন এটা আমার সত্য মনে হলো বা কেন এটা আমার মিথ্যা মনে হলো, তার পরিপ্রেক্ষিতে একটা আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। বোঝা গেল? মানে গল্প থেকে আমাদের কেমন একটা লাইন তুলে দিতে হবে, যে লাইনটা পড়ে আমরা জানতে পেরেছি যে এই স্টেটমেন্টটা সত্য নাকি এই স্টেটমেন্টটা মিথ্যা। তাহলে প্রথমে বলা যে এম্পিরার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। সম্রাট আকবর খুবই চিন্তিত ছিলেন যখন তিনি তার বাগানে হাঁটছিলেন। তাহলে দেখো, আমি সবকটার উত্তর আমি খাতাতে আগে থেকে লিখে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 1 নম্বর, এ নম্বরের উত্তরটা কি? এ নম্বরটা তাহলে ট্রু হবে, যে এম্পিরার আকবর চিন্তিত ছিলেন। তাহলে এ নম্বরটা হচ্ছে ট্রু। টি আমি শর্টকাটে লিখেছি টি, তোমরা ট্রু লিখে দিও, TRUE, ঠিক আছে? আর সাপোর্টিং স্টেটমেন্ট এই যে, বাট দ্য গ্রেট এম্পিরার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি।
দেখো আমি প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্ট আমি বই থেকে লিখেছি, বোঝা গেল? তো তোমরা যদি চাও তোমরা বই থেকে লিখে নিতে পারো, বা বই থেকে এগুলো আমি যে প্রত্যেকটা বই থেকে বের করেছি, ঠিক আছে? প্রত্যেকটা লাইন এখানে বইয়ের মধ্যে আছে, টেক্সটে আছে, তোমরা ওখান থেকে বের করে নিতে পারো। তো দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আমি কী দিলাম, বাট দ্য গ্রেট এম্পিরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, একটা বৈশিষ্ট্য যেটি ছাড়া কোনো ব্যক্তি, এমনকি কোনো মহান রাজাও সৌন্দর্যকে প্রশংসা করতে পারে না। এই টোটাল সেন্টেন্সটা টেক্সটের মধ্যে আছে, আমি দেখাচ্ছি। এই যে আমি সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখান থেকে নিয়েছি, বাট দ্য গ্রেট এম্পিরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। ঠিক আছে, আমি প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকে লিখে নিয়েছি, বই থেকে বের করে নিয়েছি, কারণ বইয়ে বের করতে গেলে সময় লাগবে, ওই জন্য আমি আগের থেকে বের করে রেখেছি, যেহেতু কম সময়ে তোমাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পারি। বি নম্বরে বলা, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, মানে আকবরের বাগানে কোনো ফুল এবং ফল ছিল না। তাহলে কি এই স্টেটমেন্টটা ভুল, সম্পূর্ণরূপেই ভুল, কারণ আমরা এখানে এই দেখো এখানে আমরা পড়েছি, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, মানে তার বাগানে অর্থাৎ সম্রাট আকবরের বাগানে অনেক সারিবদ্ধভাবে অনেক গাছ লাগানো ছিল, যেগুলোতে খুবই সুস্বাদু এবং রসালো ফল জন্মাতো, যে ফলগুলো সম্পূর্ণ কিংডম অর্থাৎ সম্পূর্ণ রাজ্যে বিতরণ করা হতো। তাহলে এটা কি স্টেটমেন্ট, যেটা আমাদের এখানে প্রশ্নে যে স্টেটমেন্টটা দেওয়া যে তার বাগানে কোনো ফুল ফল ছিল না, তাহলে কি এটা ভুল, স্টেটমেন্টটা ভুল, তাহলে আমরা এটাতে এফ দিব। ঠিক আছে, দেখো আমি এফ দিয়েছি এবং সাপোর্টিং স্টেটমেন্টে দিয়েছি, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমি এটা দিয়েছি, যেটা তোমাদেরকে বইয়ে দেখালাম। সি নম্বরে বলা, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাবল, মানে বীরবল আকবরের সমস্যা সম্পর্কে অজ্ঞাত ছিল। ইনডিফারেন্ট মানে অজ্ঞাত থাকা, মানে জানতো না যে সম্রাট আকবর যে সমস্যায় ভুগছেন সেটা বীরবল জানতো না। তাহলে এটা ভুল, সম্পূর্ণরূপে ভুল, তাহলে এটা এফ হবে। সি নম্বরটা কী হবে, সি নম্বরটা এফ হবে, এই যে আমি এফ দিয়েছি, ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট, ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, মানে জ্ঞানী বীরবল, ওয়াইজ বীরবল মানে জ্ঞানী বীরবল যখন দেখলো যে সম্রাট আকবর চিন্তিত, সেটি দেখে সম্রাট আকবরকে জিজ্ঞাসা করলো, আস্কড আকবর মানে আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, হে মহান এবং শক্তিশালী রাজা, কি তোমাকে বিরক্ত করছে, তোমাকে কোন জিনিসটা বিরক্ত করছে। বোঝা গেল? সাপোর্টিং স্টেটমেন্টটা আবার দেখে নাও, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। আমি প্রত্যেকটা সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকে বের করে লিখেছি, তোমরা যদি চাও তো বই থেকে বের করে নিতে পারো। ডি নম্বরে বলা, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি, মানে বীরবল আকবরের সমস্যা, কোয়ারি মানে সমস্যা বলতে পারো বা প্রশ্ন, আকবরের প্রশ্নের উত্তর দিতে সফল হয়েছে। বীরবল সাকসিডেড, বীরবল সফল হয়েছেন ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি, আকবরের প্রশ্নের উত্তর দিতে, জবাব দিতে। তাহলে এটা অবশ্যই সত্য হবে, ট্রু হবে, তাই আমি ডি নম্বরে ট্রু দিয়েছি, ডি নম্বর ট্রু টি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, হি সেইড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। বীরবল কি উত্তর দিল, যে ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, হে মহান রাজা, হে সম্রাট, এটি হলো মানুষের মন, মানব মন। ই নম্বরে বলা, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার দ্য উইজডম অফ বীরবল, আকবরের কোর্ট অর্থাৎ আকবরের সভায় যে সমস্ত লোকেরা মজুদ ছিল তারা প্রত্যেকে বীরবলের উইজডম অর্থাৎ জ্ঞানের প্রশংসা করেছিল। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, তাহলে আকবরের সভায় উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি বীরবলের জ্ঞানের প্রশংসা করেছিল, তাহলে এটা সত্য হবে, এটা টি হবে। এই ই নাম্বারটা টি দিয়েছি, ট্রু হবে, এটা টি দিয়েছি। আর সাপোর্টিং স্টেটমেন্ট,
অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য দাঁড়ান তোকে বই থেকে দেখাচ্ছি এই যেটা এই all around people were amazed at the wisdom of Birbal and the speed of mind that has the ability to solve a problem instantly. মানে প্রত্যেকটা ব্যক্তি অল অ্যারাউন্ড পিপল ওয়ার চারিদিকের অল অ্যারাউন্ড মানে চারিদিকের পিপল ওয়ার আমেজড লোকেরা আমেজড অর্থাৎ আশ্চর্যিত হয়ে গিয়েছিল, ঠিক আছে, অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড। বীরবলের জ্ঞানের প্রতি এবং মানুষের মনের দ্রুতির প্রতি প্রত্যেকটা ব্যক্তি চারিদিকের মানুষেরা কি আমেজড হয়ে গিয়েছিল অর্থাৎ আশ্চর্যিত হয়ে গিয়েছিল দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। যেটি এখানে দ্যাট বলতে হিউম্যান মাইন্ডের কথা বলা হয়েছে, ঠিক আছে, দ্যাট মানে যেটি, তাহলে যেটি বলতে এখানে হিউম্যান মাইন্ডের কথা বলা হয়েছে। তাহলে যেটির ক্ষমতা আছে, অ্যাবিলিটি মানে সক্ষমতা বা সক্ষম থাকা, তাহলে যেটি সক্ষম, কিসে সক্ষম, টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, কোনো সমস্যাকে তৎক্ষণাৎ সমাধান করতে সক্ষম। বোঝা গেল? এটাই তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাক্টিভিটি 3-তে দেখো কি বলছে এখানে, হোয়াট কাইন্ড অফ টেক্সট ইজ দিস, এটি কী ধরনের গল্প, যে গল্পটা আমরা পড়ে সেটি কী ধরনের গল্প। এটি হয় একটি প্লে মানে নাটক, এসে মানে রচনা, নাকি স্টোরি মানে গল্প। তাহলে এটা একটা স্টোরি হবে, গল্প হবে। অ্যাক্টিভিটি 4-এ বলা, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। এই গল্পটিতে তোমাকে আরেকটি টাইটেল দিতে বলেছে, টাইটেল অর্থাৎ আরেকটি নাম দিতে বলেছে। যেরকম এখানে একটা নাম দেওয়া কি, দ্য রিডল। এখন তোমাকে নিজে থেকে একটা টাইটেল এই গল্পটিকে দিতে হবে, এবং সে টাইটেলটি তুমি কেন দিলে তার পরিপ্রেক্ষিতে তোমাকে একটা কারণ দিতে হবে, একটা রিজন দিতে হবে। বোঝা গেল? গিভ এ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের জন্য একটা কারণ দিতে হবে। তো দেখো অ্যাক্টিভিটি 4, দ্য টাইটেল আমি কী দিয়েছি, ওয়াইজ বীরবল। অ্যানাদার টাইটেল টু দিস স্টোরি ইজ ওয়াইজ বীরবল। এই স্টোরির, এই গল্পে আর একটি টাইটেল হলো ওয়াইজ বীরবল। ওয়াইজ অর্থাৎ জ্ঞানী, আর বীরবল জ্ঞানী বীরবল। রিজন আমি কেন দিলাম, এই টাইটেলটা আমি কেন দিলাম, রিজন মানে কারণ। অ্যাজ আকবর ওয়াজ নোন ফর হিজ পাওয়ার, অ্যাজ অর্থাৎ যেহেতু আকবর ওয়াজ নোন, আকবর পরিচিত ছিল, ফর হিজ পাওয়ার তার ক্ষমতার জন্য, তার শক্তির জন্য আকবর পরিচিত ছিলেন অল ওভার ইন্ডিয়া, গোটা ভারত জুড়ে। যেহেতু আকবর তার ক্ষমতার জন্য, তার শক্তির জন্য গোটা ভারত জুড়ে পরিচিত ছিলেন, বীরবল ওয়াজ অলসো নোন ফর হিজ উইট অ্যান্ড ক্লেভারনেস। বীরবলও তার বুদ্ধি এবং চতুরতার জন্য পরিচিত ছিল। বীরবল ওয়াজ অলসো নোন, বীরবলও পরিচিত ছিল কিসের জন্য, ফর হিজ উইট অ্যান্ড ক্লেভারনেস, তার উইট অর্থাৎ বুদ্ধি এবং ক্লেভারনেস মানে চতুরতা, এর জন্য পরিচিত ছিল বা ছিলেন। তারপর অ্যাক্টিভিটি 5-এ দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। এই বাক্যগুলোকে মানে অর্থপূর্ণ শব্দ দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। টেক্সট থেকে কিছু তথ্য নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে বলা, আকবর আক্সড বীরবল ড্যাশ। আক্সড মানে সাধারণত জিজ্ঞাসা করে, কিন্তু এখানে আক্সড মানে হচ্ছে চাওয়া। তাহলে আকবর আক্সড বীরবল, আকবর বীরবলের কাছে চেয়েছিলেন, কি চেয়েছিলেন, এই যে এই নম্বরে। তাহলে কি প্রশ্নটা কী ছিল, আকবর আক্সড বীরবল, আকবর বীরবলের কাছে চেয়েছিল, কি চেয়েছিল, দেখো শূন্যস্থানে আমরা কী লিখব, শূন্যস্থানে আমরা এই স্টেটমেন্টটুকু আমরা লিখে দেব যে আক্সড বীরবল টু সলভ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান, অর্থাৎ সে মানুষটি যে সমস্যাটা উপস্থাপন করেছিল সেই সমস্যাটার সমাধান করতে। টু সলভ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান, সে মানুষ দ্বারা যে সমস্যাটা উপস্থাপন করা হয়েছিল সেই সমস্যাটার সমাধান করতে। বোঝা গেল? তাহলে শূন্যস্থানে আমরা এই 2 থেকে এই পর্যন্ত লিখব। বি নম্বরে বলা, মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজলড। বোঝা গেল? পাজলড মানে কনফিউজড হওয়া বা হতভম্ব হওয়া। তো আকবরের সভায় উপস্থিত সমস্ত লোকেরা হতভম্ব হলো। কেন হতভম্ব হলো, এই যে হিয়ারিং দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর,
হিয়ারিং মানে শুনে, কি শুনে, দ্য কোয়েশ্চেন প্রশ্নটা, সেই প্রশ্নটা শুনে, দ্যাট যেটা, যে প্রশ্নটা ওয়াজ ট্রাভেলিং আকবর, আকবরকে বিরক্ত করছিল। তাহলে কেন সমস্ত লোকেরা পাজলড হয়ে গিয়েছিল, কেন সবাই হতভম্ব হয়ে গিয়েছিল? কারণ তারা যখন শুনলো যে আকবরের মনে একটা প্রশ্ন জেগেছে যেটা তাকে ভীষণভাবে বিরক্ত করছে, সেই প্রশ্নটার কথা শুনেই সবাই এখানে পাজলড হয়ে গিয়েছিল, অর্থাৎ সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, কনফিউজড হয়ে গিয়েছিল ওখানে। সি নম্বরে বলা, ড্যাশ উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। উইথড্র মানে তুলে নেওয়া, আর ক্লেম মানে দাবি, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ। ড্যাশ তার দাবি তৎক্ষণাৎ তুলে নিল। কে তাহলে, কে তার দাবি সঙ্গে সঙ্গে তুলে নিল, তার দাবিটা কে তুলে নিল? তাহলে শূন্যস্থানে হবে দ্য নেইবার। দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড। হি ওয়াজ আউটউইটেড অ্যান্ডের পরে যেটা বইয়ে আমাদের দেওয়া আছে ওটা লিখবো। তাহলে তাহলে শূন্যস্থানে আমরা কী লিখবো? দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড। প্রতিবেশীটি বুঝতে পারলো, দ্য নেইবার প্রতিবেশী, রিয়েলাইজড মানে বুঝতে পারলো, দ্যাট যে, হি ওয়াজ আউটউইটেড সে ঠকে গিয়েছে, সে হেরে গেছে। তাহলে আউটউইটেড মানে কি বলেছিলাম, যে বুদ্ধি দ্বারা পরাজিত হওয়া, তাহলে বা ঠকে যাওয়া। তাহলে প্রতিবেশীটি বুঝতে পারলো যে সে বুদ্ধি দ্বারা পরাজিত হয়ে গিয়েছে বা সে ঠকে গিয়েছে, তাই সে কী করলো, উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। তার সেই দাবিকে, যে কুয়ো থেকে জল তোলার জন্য তাকে টাকা দিতে হবে, তাকে পয়সা দিতে হবে, তার সে এই দাবিটাকে তুলে নিল। ডি নম্বরে বলা, ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, মানে পৃথিবীতে সব থেকে দ্রুততম জিনিস কোনটা, আমাদেরকে শূন্যস্থানে সেই দ্রুততম জিনিসটাকে লিখতে হবে। তাহলে ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, তাহলে শূন্যস্থানে হবে দ্য হিউম্যান মাইন্ড। দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য আর্থ, মানে মানুষের মন পৃথিবীতে সবথেকে দ্রুততম বস্তু। দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। ঠিক আছে, দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। বোঝা গেল? এবার অ্যাক্টিভিটি 6-এ বলা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদেরকে চার্টটাকে পূরণ করতে হবে, শূন্যস্থানগুলোকে, ফাঁকা ঘরগুলোকে পূরণ করতে হবে। তো এক পাশে কজ দেওয়া, আর এক পাশে ইফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, আর এক পাশে ইফেক্ট, অর্থাৎ ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। মানে এই পাশে যেটা ফলাফলটা দেওয়া আছে, এই ফলাফলের কারণটা কী ছিল, আমাদেরকে কারণটা লিখতে হবে। আর এই পাশে কারণটা যে দেওয়া, এই কারণের ফলাফলটা কী হয়েছিল, সে ফলাফলটা লিখতে হবে। তো প্রথমে ইফেক্টের ঘরে দেওয়া, আকবর ওয়াজ ট্রাভেলড, মানে আকবর বিরক্ত হচ্ছিলেন। তাহলে আকবরের বিরক্ত হওয়ার কজটা কি, কারণটা কি, কারণটা আমাদেরকে লিখতে হবে। তো কারণটা হলো এই যে কজ, আকবর কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন। আকবর কুড নট ফাইন্ড, আকবর খুঁজে পাচ্ছিলেন না, অ্যান অ্যান্সার একটি উত্তর, টু এ সিম্পল কোয়েশ্চেন একটি সহজ প্রশ্নের। আকবর একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না, তাই আকবর ট্রাভেলড ছিলেন, মানে তাই আকবর বিরক্ত ছিলেন। তারপরে দু নম্বর কজের ঘরে 2 নম্বরে বলা, যে এম্পিরর আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডেল। সম্রাট আকবর বীরবলকে একটি ধাঁধাকে সমাধান করতে বলেছিলেন। এম্পিরর আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডেল, একটি ধাঁধাকে সমাধান করতে বলেছিলেন। তাহলে এর ফলাফলটা কী হয়েছিল? এর ফলাফলটা এই যে দেখো, 2 নম্বর ইফেক্টের ঘরে তাহলে আমরা কী লিখব? ইফেক্টের ঘরে লিখব, বীরবল রিপ্লাইড হি উড সার্টেনলি সলভ হিজ কোয়েশ্চেন। বীরবল রিপ্লাইড, বীরবল রিপ্লাইড হি উড সার্টেনলি সলভ হিজ কোয়েশ্চেন। বীরবল উত্তর দিলেন, বীরবল রিপ্লাইড মানে বীরবল উত্তর দিলেন, হি উড সার্টেনলি সলভ হিজ কোয়েশ্চেন, তিনি নিশ্চিতভাবে তার প্রশ্নের উত্তর বার করবেন, তার প্রশ্নের সমাধান বার করবেন। হি উড সার্টেনলি সলভ হিজ কোয়েশ্চেন, তিনি নিশ্চয়ই তার প্রশ্নের সমাধান বার করবেন বা তার প্রশ্নের সমাধান করবেন। তারপরে
3 নম্বর ইফেক্টের ঘরে বলা, দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, মানে প্রতিবেশী তার কুয়ো থেকে জল তোলার জন্য পয়সা চেয়েছিল। দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, সে কুয়ো থেকে জল তোলার জন্য প্রতিবেশীটি টাকা চেয়েছিল। এর কজ কি, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, দ্য নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। দ্য নেইবার আর্গুড দ্যাট, প্রতিবেশীটি এটি যুক্তি দেখালো, আর্গিউ মানে যুক্তি, তাহলে আর্গুড দ্যাট তিনি যুক্তি দেখালেন, হি উড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, তিনি শুধু তার কুয়োটি বিক্রি করেছেন, কুয়োর মধ্যে থাকা জলটি বিক্রি করেনি। তাহলে কারণটা কী ছিল? কারণটা ছিল যে প্রতিবেশীটির মতে প্রতিবেশী তার শুধু কুয়োটি বিক্রি করেছে, কিন্তু কুয়োর মধ্যে থাকা জল বিক্রি করেনি। তারই ফলস্বরূপ, তাই জন্য তার ফলস্বরূপ তিনি বলেছেন যে তিনি ওই কুয়ো থেকে জল তোলার জন্য টাকা চান। বোঝা গেল? তাই তিনি কুয়ো থেকে জল তোলার জন্য টাকা চেয়েছিলেন। কারণ ছিল তিনি কুয়ো বিক্রি করেছেন, কিন্তু কুয়োর মধ্যে থাকা জল বিক্রি করেননি। তো অ্যাক্টিভিটি 7-এ বলা, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ নম্বরে বলা, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড, কোন জিনিসগুলো সম্রাট আকবর পছন্দ করতেন বা ভালোবাসতেন? তাহলে অ্যান্সারটা দেখো। এ নম্বরে, দ্য গ্রেট এম্পিরর আকবর লাভড আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। সম্রাট আকবর কী কী ভালোবাসতেন? আর্টস অর্থাৎ কলা, সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, লিটারেচার সাহিত্য এবং মিউজিক অর্থাৎ সঙ্গীত। তাহলে এই সব কিছুকে তিনি ভালোবাসতেন। বি নম্বরে বলা, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, কেন আকবরের মনে শান্তি ছিল না? পিস অফ মাইন্ড, কেন মনের মধ্যে শান্তি ছিল না? তাহলে এর কারণটা কি? তাহলে বি নম্বরে লিখলাম, আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, আকবরের মনের মধ্যে কোনো শান্তি ছিল না। বিকজ, কারণ, হি কুড নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, কারণ তিনি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না, তাই তার মনে শান্তি ছিল না। সি নম্বরে বলা, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, সেই দর্শকদের মধ্যে থেকে, সেই শ্রোতাদের মধ্যে থেকে, অডিয়েন্সদের মধ্যে থেকে যে লোকটি সামনে এসেছিল, তার প্রবলেমটা কী ছিল, তার সমস্যাটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, সেই অডিয়েন্সদের মধ্যে থেকে যে লোকটি এসেছিল তিনি কী সমস্যা উপস্থাপন করেছিলেন, কী সমস্যা প্রেজেন্ট করেছিলেন, মানে উপস্থাপন করেছিলেন। তাহলে সি নম্বর অ্যান্সারটা কি? The man claimed that his neighbor had sold him his well, but when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. অর্থাৎ এর মানেটা হলো, দ্য ম্যান ক্লেম দ্যাট, যে লোকটি তার সমস্যার কথা জানালো, তো সেই লোকটি ক্লেম করলো অর্থাৎ দাবি করলো যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তার কাছে একটি কুয়ো বিক্রি করেছে। সেই মানুষটি দাবি করলো যে তার প্রতিবেশী তার কাছে একটি কুয়ো বিক্রি করেছে। বাট হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কিন্তু যখন তিনি সে কুয়ো থেকে জল তুলতে যান, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী কী করে, তার জন্য তার কাছে পয়সা আদায় করে। হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ইট, তার প্রতিবেশী সে কুয়ো থেকে জল তোলার জন্য পয়সা চায়। ডি নম্বরে বলা, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল কীভাবে সমস্যাটি সমাধান করেছিল? মানে ওই লোকটি যে সমস্যাটা, মানে সি নম্বরে যে সমস্যাটার কথা জানতে পারলাম সি নম্বরের উত্তরে, সেই সমস্যাটাকে বীরবল কীভাবে সমাধান করেছিল? অ্যান্সার দেখো। ডি নম্বর, বীরবল সলভ দ্য প্রবলেম উইথ দ্য পাওয়ার অফ হিজ মাইন্ড, বীরবল তার মনের শক্তি দিয়ে, বোঝা গেল তো, বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল সমস্যাটি সমাধান করেছিল উইথ দ্য পাওয়ার অফ হিজ মাইন্ড, তার মনের শক্তি দিয়ে, তার মনের ক্ষমতা দিয়ে তিনি
সেই সমস্যাটি সমাধান করেছিল। হি আর্গিউড দ্যাট, সে যুক্তি দেখায় যে, সে বলতে এখানে বীরবলের কথা বলা হয়েছে, সে অর্থাৎ বা তিনি বলতে পারো। হি আর্গিউড দ্যাট, তিনি যুক্তি দেখালেন যে দ্য নেইবার শুড বি পেইং ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল। তাহলে বীরবল কি যুক্তি দেখালো? বীরবল আর্গিউড দ্যাট, বীরবল যুক্তি দেখালেন যে দ্য নেইবার শুড বি পেইং, সে প্রতিবেশীকে টাকা দিতে হবে। ঠিক আছে, দ্য নেইবার শুড বি পেইং, সে প্রতিবেশীকে টাকা দিতে হবে ফর কিপিং হিজ ওয়াটার ইন দ্য ওয়েল, তার কুয়োতে জল রাখার জন্য সে প্রতিবেশীকে টাকা দিতে হবে। বীরবল যুক্তি দেখালেন যে সেই প্রতিবেশী যদি ওই কুয়ো থেকে জল তোলার জন্য টাকা চায়, তাহলে তাকে সে কুয়োতে জল রাখার জন্য টাকা দিতে হবে। বোঝা গেল? দ্য নেইবার শুড বি পেইং মানি ফর কিপিং হিজ ওয়াটার ইন দ্য ওয়েল। তারপরে অ্যাক্টিভিটি 8-এ দেখো বলা, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সাইনোনিমাস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। সাইনোনিমাস মানে সমার্থক, অর্থাৎ সমান অর্থের শব্দ। তাহলে আমাদেরকে টেক্সট থেকে কিছু সমার্থক শব্দ, এই শব্দগুলোর কিছু সমার্থক শব্দ বের করে লিখতে হবে। আমি আগে থেকে লিখে রেখেছি। দেখো, কনফিউজড একটা সমার্থক শব্দ হলো পাজেলড। ঠিক আছে, কনফিউজড মানে হতভম্ব হওয়া, পাজেলড মানেও। ডিমান্ড, ক্লেইম, দুটার মানে হচ্ছে দাবি করা। আর্গুমেন্ট, ডিসপুট, দুটার মানে হচ্ছে যুক্তি বা তর্ক। সারপ্রাইজড, আমেজড, দুটারই মানে হচ্ছে চমকে যাওয়া, আশ্চর্য হওয়া। ঠিক আছে, বা বিস্মিত হওয়া। পরে নিচের দিকে দেখো কিছু ডিগ্রি দেওয়া আছে। দেখো, ডিগ্রি তোমরা সাধারণত যারা জানো না ডিগ্রি কি, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ডিগ্রি নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো আজকে এমনি শর্টকাটে যতটুকু বোঝানো যায় আমি বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো, ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এই 3 প্রকার হচ্ছে ডিগ্রি। এখন এই প্রত্যেক ডিগ্রির মধ্যে এই যে এখানে উদাহরণগুলো দেওয়া, পজিটিভে যে ওখানে উদাহরণগুলো দেওয়া, যে ক্লেভার, বিগ, রেয়ার, হ্যাপি, বিউটিফুল, গুড, এই প্রত্যেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। আর ডিগ্রি মানে বিশেষণের রূপান্তর, বিশেষণের পরিবর্তন। এই বিশেষণকে পজিটিভ থেকে, মানে ক্লেভার মানে হচ্ছে চতুর বা চালাক, এটা একটা বিশেষণ। এই বিশেষণটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে এর সঙ্গে এই যে ই আর বা মোর বা লেস যুক্ত করে এটাকে কী করতে হয়? কম্পারেটিভ করতে হয়। আর এটাকে যদি আমি সুপারলেটিভ করতে চাই, তাহলে এটার সঙ্গে আমাকে এই যে ইএসটি অথবা এমওএসটি, মোস্ট, অথবা LEAST, লিস্ট, এগুলো যুক্ত করে আমাকে এটাকে সুপারলেটিভ করতে হবে। তাহলে ক্লেভারের সঙ্গে ইএসটি যুক্ত করা হয় ক্লেভারেস্ট। তাহলে ক্লেভার মানেও চালাক, ক্লেভারার মানেও চালাক, ক্লেভারেস্ট মানেও চালাক। বিগ মানেও বড়, বিগার মানেও বড়, বিগেস্ট মানেও বড়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন বিগেস্ট ব্যবহার করব, কখন বিগার আর কখন বিগ ব্যবহার করব। দেখো, যখন আমি একটা বস্তুকে আর একটা বস্তুর সঙ্গে তুলনা করব তখন কম্পারেটিভ ডিগ্রি হবে, বা একজন ব্যক্তিকে আর একজন ব্যক্তির সঙ্গে তুলনা করব তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। বোঝা গেল? মানে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনাটা দুজনের মধ্যে হবে বা দুটি বস্তুর মধ্যে হবে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে একটা ব্যক্তিকে আমি সমস্ত লোকের সঙ্গে তুলনা করব, বা একটা বস্তুকে আমি অনেক বস্তুর সঙ্গে তুলনা করব। বোঝা গেল? এরকম বোঝালে তখন সুপারলেটিভ ডিগ্রি হবে। যেরকম একটা সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ দিই তোমাকে, যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে দেখো, মাউন্ট এভারেস্টকে এখানে আমি পৃথিবীর বাকি অন্যান্য যে পর্বত শৃঙ্গগুলো আছে তার সবার সঙ্গে তুলনা করেছি, যে তাদের সবার থেকে মাউন্ট এভারেস্ট উঁচু। তাই যেহেতু মাউন্ট এভারেস্টকে আমি অনেকগুলো পর্বত শ্রেণীর সঙ্গে তুলনা করেছি, তাই সেখানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে ইংরেজিতে বাক্যটা এমন হবে যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমি এখানে হাইয়েস্ট ব্যবহার করলাম। তাহলে এখানে দেখো, হাই হচ্ছে পজিটিভে হবে হচ্ছে হাই, HIGH, হাই।
আর হচ্ছে কম্পারেটিভে হবে হায়ার, HIGHER হায়ার, আর সুপারলেটিভে হবে হাইয়েস্ট, HIGHEST হাইয়েস্ট। তাহলে আমি হাইয়েস্ট ব্যবহার করলাম, এখানে সুপারলেটিভ ব্যবহার করলাম, কারণ মাউন্ট এভারেস্টকে পৃথিবীর অন্যান্য পর্বতশৃঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে, যে মাউন্ট এভারেস্ট পৃথিবীতে অবস্থিত অন্যান্য পর্বতশৃঙ্গের থেকে সব থেকে উঁচু। তাহলে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তার সেরকমই আমি যদি কম্পারেটিভ ডিগ্রি একটা উদাহরণ দিতে যাই, তাহলে এরকম হবে যে রাম শ্যামের থেকে লম্বা, রাম শ্যামের থেকে লম্বা। তাহলে এখানে কম্প্যারিজনটা দুজনের মধ্যে হয়েছে, রাম এবং শ্যামের মধ্যে, তাই এখানে আমি কম্পারেটিভ ডিগ্রিকে ব্যবহার করব। তাহলে ইংরেজিতে হবে রাম ইজ টলার দেন শ্যাম। তাহলে দেখো, টল হচ্ছে পজিটিভ, টলার হচ্ছে কম্পারেটিভ, আর টলেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে যদি আমি রাম আর শ্যামের মধ্যে তুলনা করি, তাহলে হবে যে টলার। তাহলে রাম ইজ টলার দেন শ্যাম। যদি আমি রামকে অনেকজনের সঙ্গে তুলনা করি, ধরো এরকম উদাহরণ দিই যে রাম ক্লাসের সব থেকে লম্বা, রাম ক্লাসে সব থেকে লম্বা, তাহলে তখন কী হবে, রাম ইজ টলেস্ট, তখন হবে টলেস্ট, তখন সুপারলেটিভ ডিগ্রি হবে, রাম ইজ টলেস্ট ইন দ্য দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। মানে শ্রেণীতে অন্যান্য যে কোনো ছাত্রছাত্রীর থেকে রাম হচ্ছে লম্বা, মানে অনেকজনের সঙ্গে যখন তুলনা করা হবে, বা সব থেকে উঁচু, সব থেকে ভালো, সব থেকে লম্বা, এরকম যদি বোঝানো হয় তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। আর কিন্তু যদি এর থেকে বড়, বা ওর থেকে বড়, ওর থেকে ভালো, ওর থেকে খারাপ, এরকম একজনের সঙ্গে যদি তুলনা করা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে একজনের সঙ্গে তুলনা করলে কম্পারেটিভ, অনেকজনের সঙ্গে তুলনা করলে সুপারলেটিভ। এখন পজিটিভটা কখন ব্যবহার করব? দেখো, পজিটিভটা তখন ব্যবহার করব যখন একজনকে আরেকজনের সমান মনে করা হবে, একজনকে আরেকজনের সমান মনে করা হবে। ধরো এরকম যে রাম ও শ্যামের উচ্চতা একই, রামের উচ্চতা ও শ্যামের উচ্চতা একই, তখন ব্যবহার হবে পজিটিভ ডিগ্রি, তখন টল ব্যবহার হবে, তখন টলারও ব্যবহার হবে না, টলেস্টও ব্যবহার হবে না, তখন টল ব্যবহার হবে। তাহলে একটা উদাহরণ দিই, দেখো, রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম। তাহলে রাম ইজ অ্যাজ টল অ্যাজ শ্যাম, রাম ততটাই লম্বা যতটা শ্যাম লম্বা। অর্থাৎ কি, রাম এবং শ্যামের উচ্চতা একই, রাম এবং শ্যাম একই লম্বা, তাই না? কেউ বেশি না, কেউ কম না। এরকম যখন বোঝাবে, দুজনকে সমান বোঝাবে, তখন পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। তো চলো এখন পিছনে অ্যাক্টিভিটি 9-এ কিছু আমাদেরকে ডিগ্রির টাস্ক দেওয়া আছে, এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এখানে বলা যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বললাম? বিশেষণ। তাহলে আমাদেরকে বিশেষণের প্রপার ডিগ্রি দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এখানে আগে থেকে করা আছে, তোমরা তাই এখানে বুঝবে না, আমি খাতাতে ফ্রেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, অ্যাক্টিভিটি 9। তাহলে আমাদের এই যে ব্র্যাকেটে দেখো কিছু আমাদেরকে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেরকম লং মানে দীর্ঘ বা লম্বা, বিজি মানে ব্যস্ত, কেয়ারফুল মানে যত্ন সহকার, থিন মানে পাতলা, তারপর ওয়াইস মানে জ্ঞানী। বুঝা গেলো? আমাদেরকে এই অ্যাডজেক্টিভগুলোর সঠিক ডিগ্রি, মানে এই অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হবে না, কম্পারেটিভ হবে না, সুপারলেটিভ হবে, কোন ডিগ্রিটা এই শূন্যস্থানে বসবে, সেই প্রপার ডিগ্রিটা আমাদেরকে এই শূন্যস্থানে প্রয়োগ করে শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। তাহলে আমাদেরকে বাক্যটা পড়ে আগে বুঝতে হবে এখানে কোন ডিগ্রিটা বসবে। তাহলে এখানে প্রথমে বলা হয় শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস। দেখো লাস্টের দিকে দেখো কি বলে, ইন দ্য ক্লাস মানে ক্লাসের মধ্যে। তাহলে শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস, দেখো এখানে অ্যাডজেক্টিভ দেওয়া লং, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে শিলার ক্লাসে সব থেকে লম্বা চুল আছে, সব থেকে লম্বা চুল আছে শিলার। তাহলে ক্লাসে সব থেকে লম্বা চুল, তার মানে ক্লাসের সমস্ত শ্রেণীর সঙ্গে, ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীর সঙ্গে শিলার তুলনা করা হয়েছে, তাহলে এটা কোন ডিগ্রি হবে? তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। কারণ সুপারলেটিভ ডিগ্রিতে যখন একজন ব্যক্তি বা একটি বস্তুকে সবার সঙ্গে তুলনা করা হবে বা সব কিছুর সঙ্গে তুলনা করা হবে, তখন সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে এখানে শিলাকে গোটা একটা ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ লং, লংয়ের সুপারলেটিভ ডিগ্রি কী হবে? লংগেস্ট, LONGEST। আমি তোমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হাতের লেখা খুব একটা ভালো নয়, তোমরা প্লিজ বোঝার চেষ্টা করবে, আর যদি না বোঝো আমাকে কমেন্ট সেকশনে বলবে,
আমি তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দেবো। তাহলে শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। শিলার ক্লাসে সব থেকে লম্বা চুল আছে, বোঝা গেল। তাহলে এখানে লংগেস্ট হলো, সুপারলেটিভ হলো। বি নম্বরে বলা মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন মিস্টার পটনায়ক, PATNAIK, পটনায়ক। মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন মিস্টার পটনায়ক। অ্যাডজেক্টিভ দেওয়া বিজি, অ্যাডজেক্টিভ আমাদের কী দেওয়া বিজি। তাহলে এখানে এই বিজির কোন ডিগ্রি এখানে বসবে আমাদেরকে সেটা ব্যবহার করতে হবে, যেটা সঠিক ডিগ্রি সেই সঠিক ডিগ্রিটা আমাদেরকে এখানে বসাতে হবে ডিগ্রির, এই সরি অ্যাডজেক্টিভের। তাহলে মিস্টার ঘোষাল ইজ ড্যাশ দেন মিস্টার পটনায়ক। তাহলে এখানে বলতে চেয়েছে যে বিজি মানে কি ব্যস্ত, অর্থাৎ এখানে বলতে চেয়েছে মিস্টার ঘোষাল মিস্টার পটনায়কের থেকে ব্যস্ত, মিস্টার ঘোষাল মিস্টার পটনায়কের থেকে ব্যস্ত। তাহলে একজনকে আর একজনের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে মিস্টার ঘোষালকে মিস্টার পটনায়কের সঙ্গে তুলনা করা হয়েছে। যেরকম আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে রামের তুলনা শ্যামের সঙ্গে করা হয়েছে, তাহলে একজনের তুলনা আর একজনের সঙ্গে করলে বা দুজনের মধ্যে তুলনা করা হলে তখন কোন ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এখানেও তুলনাটা দুজনের মধ্যে করা হয়েছে, মিস্টার ঘোষাল আর মিস্টার পটনায়কের মধ্যে, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে বিজি এর কম্পারেটিভ ডিগ্রি হয় হচ্ছে বিজিআর, BUSIER, বিজিআর, বোঝা গেল। মিস্টার ঘোষাল ইজ বিজিআর দেন মিস্টার পটনায়ক। দেখো বিজি মানেও ব্যস্ত, বিজিআর মানেও ব্যস্ত, কিন্তু এখানে আমরা বিজি না লিখে বিজিআর লিখলাম, কারণ এখানে এটা হবে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে যে এই মিস্টার ঘোষাল মিস্টার পটনায়কের থেকেও ব্যস্ত, তাহলে মিস্টার ঘোষালকে মিস্টার পটনায়কের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সঙ্গে তুলনা করা হলে সেখানে কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে বিজি এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিজিআর, BUSIER, বিজিআর। যদি সুপারলেটিভ হতো তাহলে এটা বিজিয়েস্ট হতো, ঠিক আছে। সি নম্বরে বলা উই শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ, উই শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ। এখানে অ্যাডজেক্টিভ দেওয়া কেয়ারফুল, বোঝা গেল। কেয়ারফুল মানে হচ্ছে যত্ন সহকার বা সযত্ন। তাহলে এখানে বলতে চেয়েছে আমাদেরকে আমাদের স্পিচ অর্থাৎ বক্তৃতার প্রতি আরও যত্ন সহকারে করা উচিত, বা আমাদের বক্তৃতা আমাদেরকে আরও যত্ন সহকারে করা উচিত। উই শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ, অ্যাডজেক্টিভ কেয়ারফুল। দেখো এটা একটু ব্যতিক্রম নিয়ম, এখানে শুড বি আছে, শুড বি থাকলে সবসময় কী হয়, কম্পারেটিভ ডিগ্রি হয়, বোঝা গেল। শুড বি থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে কেয়ারফুলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর কেয়ারফুল, MORE, মোর কেয়ারফুল, CAREFUL। তাহলে উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, আমাদেরকে আমাদের বক্তৃতার প্রতি আরও যত্নশীল হতে হবে, ঠিক আছে, কেয়ারফুল, যত্নশীল। ডি নম্বরে বলা শিনওয়াজ ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ প্রলয়, অ্যাডজেক্টিভ দেওয়া থিন মানে হচ্ছে পাতলা বা রোগা। তাহলে শিনওয়াজ একটা ছেলের নাম বা একজন ব্যক্তির নাম, ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ প্রলয়, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া থিন, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে শিনওয়াজ ততটাই পাতলা যতটা প্রলয় পাতলা, অর্থাৎ শিনওয়াজ এবং প্রলয় একই রকম পাতলা, ঠিক আছে, একই রকম রোগা, কেউ কম না কেউ বেশি না। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, যদি দুজন ব্যক্তিকে একই সমান বোঝানো হয়, ঠিক আছে, তাহলে সেটা কি ডিগ্রি হয়, সেটা তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি। দুজন ব্যক্তিকে বা দুটি বস্তুকে যখন একই সমান বোঝাতে চায় বা বলা হয় তখন সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে বলা হয়েছে শিনওয়াজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়, ঠিক আছে। তাহলে শিনওয়াজ এবং প্রলয় একই রকমের থিন, একই রকমের পাতলা, একই পাতলা, কেউ বেশি মোটা না কেউ বেশি পাতলা না, দুজনেই একই পাতলা। শিনওয়াজ ততটাই পাতলা ততটাই রোগা যতটা প্রলয় পাতলা, তাহলে এখানে পজিটিভ ডিগ্রি হবে। তাহলে থিনের পজিটিভ ডিগ্রি থিন হবে, THIN। বা তোমরা যদি না বোঝো তাহলে যদি দেখো যে কোনো একটা সেন্টেন্সে দুটো অ্যাজ আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে অ্যাজ অ্যাডজেক্টিভের পরেও অ্যাজ, তাহলে মাঝখানে তোমরা চোখ বন্ধ করে কী বলে এটাকে পজিটিভ ডিগ্রি বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে শিনওয়াজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়, শিনওয়াজ ততটাই রোগা যতটা প্রলয়। ই নম্বরে বলা দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল, অ্যাডজেক্টিভ দেওয়া ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী।
তাহলে দ্য আউল মানে প্যাঁচা, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল। তাহলে এখানে বলতে চেয়েছে যে আউল অর্থাৎ প্যাঁচাকে সব থেকে ওয়াইস অর্থাৎ জ্ঞানী হিসেবে মেনে নেওয়া হয়, কনসিডার্ড অর্থাৎ মেনে নেওয়া, বিবেচনা করা হয়। তাহলে প্যাঁচাকে সব থেকে জ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়, সব থেকে জ্ঞানী। তাহলে আমি কি বলেছিলাম, একসঙ্গে একজন ব্যক্তিকে, একজন বস্তুকে বা কোনো একটা কিছুকে যদি সবার সঙ্গে তুলনা করা হয়, বা সব থেকে ভালো, সব থেকে উঁচু, সব থেকে লম্বা, এরকম যদি কিছু কোনো কমেন্ট করা হয়, তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। বোঝা গেল? একসঙ্গে অনেকের সঙ্গে তুলনা করা যদি হয়, যদি একজন ব্যক্তিকে, একজন বস্তুকে বা একটি বস্তুকে বা কোনো কিছুকে যদি একসঙ্গে একই সময় একসঙ্গে অনেকগুলো ব্যক্তির সঙ্গে, অনেকজন ব্যক্তির সঙ্গে বা অনেকগুলো বস্তুর সঙ্গে তুলনা করা হয়, তখন সেটা হয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে আউলকে সব থেকে ওয়াইজ অর্থাৎ সব থেকে জ্ঞানী বলা হয়েছে। তাহলে এখানে সব থেকে বলা হয়েছে, সব থেকে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে ওয়াইসের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়াইজেস্ট, WISEST, ওয়াইজেস্ট। তাহলে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল। প্যাঁচাকে সব থেকে জ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর F নাম্বারে দেখো, বলা হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব। হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব। অ্যাডজেক্টিভ দেওয়া ফার মানে দূরে। তাহলে এখানে বলতে চেয়েছে যে তার বাড়ি আমার বাড়ির তুলনায় আরেকবার বলছি, হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব। সঞ্জীবের তুলনায় তার বাড়ি আমার বাড়ির থেকে আরও দূরে। সঞ্জীবের তুলনায় তার বাড়ি আমার বাড়ির থেকে আরও দূরে। তাহলে এখানে কার মধ্যে তুলনা করা হয়েছে? হিজ অর্থাৎ তার সঙ্গে সঞ্জীবের তুলনা করা হয়েছে। তাহলে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির তুলনা করা হয়েছে। তাহলে দুজনের মধ্যে তুলনা করা বোঝালে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে ফারের কম্পারেটিভ ডিগ্রি হবে হচ্ছে ফারদার, FARTHER, ফারদার। হিজ হাউস ইজ ফারদার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দ্যান সঞ্জীবস। তার বাড়ি আমার বাড়ির থেকে সঞ্জীবের বাড়ির তুলনায় আরও দূরে। বোঝা গেল? তারপরে দেখো অ্যাক্টিভিটি 10-এ বলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদেরকে এই যে শূন্যস্থানগুলো এখানে দেওয়া, এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পূরণ করতে হবে। তো এখানেও দেখো আগে থেকে করে দেওয়া, তোমরা বুঝবে না, তাই আমি তোমাদেরকে ফ্রেশভাবে খাতায় করিয়ে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 10-এ তাহলে আমাদেরকে শূন্যস্থানগুলো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পূর্ণ করতে হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? যে টেন্সগুলো বর্তমানে, দেখো প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, আর কন্টিনিউয়াস মানে চলিতে থাকা। তাহলে বর্তমানে কোনো কাজ যদি চলছে বা চলিতেছে এরকম বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট অর্থাৎ হচ্ছে অতীত, অর্থাৎ অতীতে যদি কোনো কাজ চলছিল বা চলিত ছিল বোঝায়, তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কী হবে? ING প্লাস অবজেক্ট। আশা করি তোমরা টেন্স সবাই জানো, তবুও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। আর যদি তোমরা টেন্স সম্পর্কে না জেনে থাকো, আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি টেন্স নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, যদি সাবজেক্টটা আমাদের এক বচন হয় তাহলে ওয়াজ হবে, যদি বহু বচন হয় তাহলে ওয়ার হবে। বোঝা গেল? তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আশা করি তোমরা জানো। যেমন ডু ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড ভার্বের সেকেন্ড ফর্ম, আর হচ্ছে ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ডু, ডিড, ডান। কাম, কেম, কাম। গো, ওয়েন, গন, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম, ঠিক আছে। গো হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, আর হচ্ছে গন হচ্ছে থার্ড ফর্ম। তাহলে আমাদেরকে সেরকম এখানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে ING যুক্ত করতে হবে। আর তারপরে কি লাস্টে হচ্ছে অবজেক্ট।
তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে, এই লাইনটা পড়ে বুঝতে হবে যে এটা পাস্ট, এই লাইনটা পাস্টে বলা আছে না প্রেজেন্টে বলা আছে। যদি পাস্টে বলা থাকে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, যদি প্রেজেন্টে বলা থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে পাস্ট অর্থাৎ অতীত, যদি এখানে লাইনটা পড়ে আমরা বুঝতে পাই যে কথাটা আমাদের অতীতের কোনো কথা বলা হয়েছে, অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল বা ঘটেছিল এরকম বোঝায়, তাহলে সেটা হচ্ছে পাস্ট, বোঝা গেল। আর যদি এখন হচ্ছে বোঝায় তাহলে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট। তাহলে এখানে এই নাম্বারে বলা ইট ড্যাশ নাও, ব্র্যাকেটে রেইন দেওয়া, আমাদের ভার্ব দেওয়া হচ্ছে রেইন, রেইন অর্থাৎ বৃষ্টি। আর এখানে দেওয়া নাও, ইট ড্যাশ রেইন নাও, নাও অর্থাৎ এখন। তাহলে এখন হচ্ছে, এখন কি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, রেইন দেওয়া আমাদের ব্র্যাকেট, তাহলে এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা বলে দিই। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। যদি সাবজেক্ট আই হয় তাহলে এম হবে, হি সি এরকম যদি থাকে তাহলে ইজ হবে, আর দে মানে বহু বচন যদি বোঝায় তাহলে হচ্ছে আর বুঝবে, আর বুঝবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে ইট ড্যাশ রেইন নাও, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এখন বৃষ্টি হচ্ছে, তাহলে এটা এখন বুঝিয়েছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন বুঝিয়েছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাবো। এখানে আমাদের দুটো অপশন দিয়েছে, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস নাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি এখন বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি গতকাল বা গত সপ্তাহ, গত মাস, গত বছর বোঝায় তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের এখন বুঝিয়েছে, তাহলে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমাদের সূত্র কি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট আমাদের ইট, এখন এরপরে ইটের পরে কি হবে, হয় এম হবে, ইজ হবে, না আর হবে। তাহলে ইটের পরে কি হয়, ইজ হয়, ইটের পরে ইজ, ইট ইজ। তারপরে তারপরে কি ইজ হয়ে গেলো। এবার ভার্বের ফার্স্ট ফর্মেশন আইএনজি, তাহলে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া কি রেইন, তাহলে আর এ আই এন রেইন, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে আই এন জি। ইট ইজ রেইনিং নাও, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সাবজেক্ট তারপর ইজ, ভার্বের ফার্স্ট ফর্মেশন আইএনজি প্লাস অবজেক্ট। এইভাবে আমাদেরকে পরের এগুলো করতে হবে। ডক্টর মনমোহন সিং ড্যাশ কলকাতা টুডে, টুডে মানে আজ, আর আমাদের ভার্ব দেওয়া ভিজিট, ভিজিট মানে সাক্ষাৎ করা, তার মানে ডক্টর মনমোহন সিং আজ কলকাতা সাক্ষাৎ করছেন। তাহলে ডক্টর মনমোহন সিং ইজ ভিজিট ফার্স্ট ফর্ম VISIT এর সঙ্গে আইএনজি, ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে, আজ ডক্টর মনমোহন সিং কলকাতা সাক্ষাৎ করছেন। সি নম্বরে বলা হরি ড্যাশ অ্যাট 9 PM ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, আমাদের হচ্ছে ভার দ স্টাডি, মানে হরি গতকাল 9টার সময়, PM দেওয়া, PM মানে কি রাত্রি 9টা, তাহলে 9 PM, তাহলে রাত্রি 9টা, PM মানে রাত্রি বোঝায়, আর AM হচ্ছে সকাল। তাহলে হরি ড্যাশ ব্র্যাকেট দেওয়া স্টাডি, ভার দেওয়া স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে, তার মানে হরি গতকাল রাত্রি 9টায় পড়েছিল। তাহলে গতকাল, গতকাল এখানে বলছিস, তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হরি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী আছে, হয় ওয়াজ হবে নাহলে ওয়্যার হবে। যদি এক বচন হয় তাহলে ওয়াজ হবে, বহু বচন হলে ওয়্যার হবে। তাহলে হরি কি, হরি একজন ব্যক্তিকে বুঝিয়েছে হরি, তাহলে ওয়াজ হবে। তাহলে হরি ওয়াজ স্টাডি, STUDY, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম কি স্টাডি, স্টাডির সঙ্গে ING, তাহলে ING। তাহলে হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে, হরি গতকাল রাত্রি 9টায় পড়ছিল, ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল। ডি নম্বরে বলা দ্য বয়েজ ড্যাশ ইন দ্য ফিল্ড নাও, নাও মানে এখন, এখন বুঝিয়েছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে দ্য বয়েজ, দেখো বয়েজ দেওয়া, BOYS, বয়েজ দেওয়া, তাহলে এটা বহু বচন, অনেকগুলো ছেলেকে একসঙ্গে বুঝিয়েছে, তাহলে এটা বহু বচন হবে, তাহলে এটা আর হবে। দ্য বয়েজ আর, ফার্স্ট ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লে, PLAY প্লে, তার সঙ্গে ING। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও, ছেলেরা এখন মাঠে খেলছে। তারপরে ই নাম্বারে দেওয়া
রহিম ড্যাশ টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। তাহলে কি বলছে এখানে, রহিম রহিম ড্যাশ টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। আমাদের ব্র্যাকেটে দেওয়া টক, তাহলে আমাদের এই বাক্যটা এরকম হবে যে রহিম যখন রহিমের মা তাকে ডাকছিল তখন সে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। বোঝা গেল? তাহলে রহিমের মা যখন রহিমকে ডেকেছিল তখন সে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। তাহলে ডেকেছিল, ওর মা রহিমের মা রহিমকে ডেকেছিল, অর্থাৎ এটা কি অতীতকাল, অতীতে ওকে ডেকেছিল, তাহলে এটা অতীতকাল, তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সূত্র অনুযায়ী আমাদের কী হবে, রহিম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হয় ওয়াজ হবে, যেহেতু রহিম এক বচন তাহলে এটা ওয়াজ হবে, যদি বহু বচন হতো এখানে তাহলে ওয়ার হতো। তাহলে রহিম ওয়াজ, ভার্বের ফার্স্ট ফর্ম কি টক, TALK টক, তার সঙ্গে ING টকিং। রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। বোঝা গেল? এইবার দেখো, এবার আমরা অ্যাক্টিভিটি 12টা করব। অ্যাক্টিভিটি 12-এ বলা, ট্রাই টু রাইট এ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হার্ড বিফোর ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ইন অ্যাবাউট 70 সেন্টেন্সেস, ওয়ার্ডস, 70 ওয়ার্ডস। অর্থাৎ আমাদেরকে এখানে 70টা শব্দে, মোটামুটি 70টা শব্দে একটা গল্প লিখতে হবে। গল্পটা আমরা প্রায় সবাই শুনেছি যে একটি কাক এবং একটি শিয়ালের গল্প। কাক একটি মাংস টুকরো চুরি করে নিয়ে একটা গাছে বসে, তখন সেই সময় একটি শিয়াল নিচ দিয়ে যায় এবং কাকের কাছ থেকে সেই মাংস টুকরোটা ছিনিয়ে নেওয়ার জন্য সে পরিকল্পনা করে। তখন সে কাকটিকে মিথ্যা তার প্রশংসা করে যে সে, তার গলার আওয়াজ খুবই সুন্দর, তার গলার স্বর খুবই সুন্দর, এবং কাক যখন তার কথায় মুগ্ধ হয়ে গান গাইতে যায় তখন কী হয়, তার মুখ থেকে মাংসের টুকরোটা পড়ে যায় এবং শিয়াল সে মাংসের টুকরোটা নিয়ে পালিয়ে যায়। তাহলে এই গল্পটা আমরা প্রায় সবাই শুনেছিলাম ছোটোবেলায়। তাহলে সেই গল্পটাই আমাদেরকে এখানে লিখতে হবে। আমাদেরকে এখানে কিছু হিন্টস দেওয়া, এই হিন্টগুলো দিয়ে আমাদেরকে গল্পটাকে লিখতে হবে। দেখো আমি গল্পটা লিখে রেখেছি আগে থেকে তোমাদের জন্য। তাহলে কি লিখেছি দেখো, ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ সো হাংরি। একদা এক সময় একটি কাক খুবই ক্ষুধার্ত ছিল। দেন দেন হি স এ মিট শপ। তখন সে কী করল, তখন সে একটি মাংসের দোকান দেখতে পেল। দেন হি স মানে দেখলো বা দেখতে পেলো, দেখেছিল, সি মানে দেখা, স মানে দেখেছিল। দেন হি স এ মিট শপ, তখন সে একটি মাংসের দোকান দেখেছিল। অ্যান্ড স্টোল এ পিস অফ মিট ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ওনার। এবং সে কী করে, সে সেই দোকানের মালিকের অনুপস্থিতিতে সেই দোকান থেকে একটি মাংসের টুকরো চুরি করে। ঠিক আছে, স্টোল মানে চুরি করা, স্টিল মানে চুরি করা, স্টোল মানে চুরি করেছিল। স্টোল এ পিস অফ মিট, একটি মাংসের টুকরো চুরি করেছিল। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ওনার, সেই ওনারের অর্থাৎ মালিকের অনুপস্থিতিতে। দ্য ক্রো দেন ফ্লিউ টু এ ট্রি অ্যান্ড সেট ডাউন টু ইট দ্য মিট। তারপর কাকটি কী করলো, একটি গাছে উড়ে গেল এবং মিটটা, সে মাংসের টুকরোটা খাবার জন্য সেখানে বসলো। অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই মুহূর্তে, এ জ্যাকেল অর্থাৎ শিয়াল, এ জ্যাকেল ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি। একটি শিয়াল সেই গাছের নিচ দিয়ে, আন্ডার অর্থাৎ নিচে, পাসিং আন্ডার দ্য ট্রি, সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হি স দ্য ক্রো হোল্ডিং দ্য মিট ইন হিজ বিক। সে দেখলো কাকটি তার বিক, এই যে বিক অর্থাৎ চঞ্চু, পাখির চঞ্চু বা ঠোঁট, সে দেখলো, শিয়ালটি দেখলো যে কাকটি তার ঠোঁটের মধ্যে, তার চঞ্চুর মধ্যে মাংসের টুকরোটি ধরে বসে আছে। দ্য জ্যাকেল ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পিস, সো হি মেড এ প্ল্যান। ওয়ান্টেড মানে চেয়েছিল, তো সেই শিয়ালটি চেয়েছিল, কি চেয়েছিল, টু স্ন্যাচ মানে কেড়ে নেওয়া, টু স্ন্যাচ দ্য পিস, সেই টুকরোটি কেড়ে নিতে চেয়েছিল। সো হি মেড এ প্ল্যান, সুতরাং সে কী করলো, একটি প্ল্যান করলো, একটি পরিকল্পনা তৈরি করলো। দ্য জ্যাকেল অ্যাডমায়ার, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। দ্য জ্যাকেল অ্যাডমায়ার দ্য ক্রো অ্যান্ড সেইট, সেই শিয়ালটি কাকটির প্রশংসা করলো এবং বলল, অ্যান্ড সেইট এবং বলল, মাই ফ্রেন্ড ইয়োর ভয়েস ইজ সো সুইট। আমার বন্ধু, তোমার গলার স্বর, তোমার কণ্ঠস্বর খুবই মিষ্টি। ক্যান ইউ প্লিজ সিং এ সং ফর মি। তুমি কি দয়া করে আমার জন্য একটি গান গাইতে পারবে?
being flattered when the crow opened his mouth to sing, the piece of meat fell. তারপর কি হলো, বিইং ফ্ল্যাটেড মানে হচ্ছে কি বলতো, প্রতারিত হওয়া, বোঝা গেল, বা ঠকে যাওয়া। অর্থাৎ সেই শিয়ালের প্রশংসা, মিথ্যা প্রশংসা যখন সেই কাকটি কী হলো, প্রতারিত হলো বা ঠকে গেল, তখন সে মুগ্ধ হয়ে সে কী করে, ফ্ল্যাটেড মানে এখানে মুগ্ধ হওয়া হবে, বোঝাবে, ঠিক আছে, ফ্ল্যাটেড অর্থাৎ মুগ্ধ হওয়া। তো ওই মিথ্যা প্রশংসায় মুগ্ধ হয়ে যখন সে তার মুখটা খুললো, তার ঠোঁটটা খুললো গান গাওয়ার জন্য, তখন কি হলো, সিং দ্য পিস অফ মিট ফেল, সে মাংসের টুকরোটা পড়ে গেল। বিইং ফ্ল্যাটেড হোয়েন দ্য ক্রো ওপেন হিজ মাউথ, মুগ্ধ হয়ে, বিইং ফ্ল্যাটেড মানে মুগ্ধ হয়ে, হোয়েন যখন, দ্য ক্রো ওপেন হিজ মাউথ যখন কাকটি তার মুখ খুলল, টু সিং গান গাইতে, দ্য পিস অফ মিট ফেল মানে পড়ে যাওয়া, সেই মাংসের টুকরোটি পড়ে গেল। দ্য জ্যাকেল টুক দ্য পিস ইনস্ট্যান্টলি অ্যান্ড র্যান অ্যাওয়ে, তখন কি করলো, শিয়ালটি কি করলো, দ্য জ্যাকেল টুক দুটো দা লিখেছি, দ্য জ্যাকেল টুক দ্য পিস, শিয়ালটি তখন সেই টুকরোটি নিয়ে নিল, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ। দ্য জ্যাকেল টুক দ্য পিস ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে সেই টুকরোটি নিয়ে নিল, অ্যান্ড রান অ্যাওয়ে এবং সেখান থেকে পালিয়ে গেল। দ্য ক্রো বিকাম সো স্যাড অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেয়ার, কাকটি তারপর কী হলো, খুবই স্যাড অর্থাৎ দুঃখিত হলো, এবং অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেয়ার এবং সেখান থেকে উড়ে গেল। ফ্লাই মানে ওড়া, ফ্লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, তাহলে ফ্লিউ অ্যাওয়ে ফ্রম দেয়ার, সেখান থেকে উড়ে চলে গেল। এই হচ্ছে আমাদের গল্প। দেখো তোমাদের এখানে 70টা শব্দে লিখতে বলেছে, কিন্তু 70টা শব্দে সম্পূর্ণ গল্পটা লেখা সম্ভব হয়নি, একটু বড় হয়েছে, আর আরও ছোটো করতে গেলে তোমরা বুঝবে না, তাই আমি যতটা সম্ভব ছোট করে তোমাদের জন্য গল্পটা তৈরি করেছি। তো আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা রয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।